আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? ভালো আছেন সবাই? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। রিফাত ভাই, চৈতি আপু, আপনারা ভালো আছেন? আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়ছিলাম। মোটামুটি বেসিক অনেকগুলি বিষয় ক্লিয়ার হয়েছে। তবে আমরা উম, গতকাল থেকে আমরা কিছু বিষয় পড়ছিলাম যেগুলো একটু ব্যতিক্রম, একটু অন্য রকমের, এইরকম কিছু বিষয় পড়ছিলাম। তো আমরা আজকেও কিছু ব্যতিক্রম বিষয় দেখব যেগুলি আসলে একটু কনফিউজিং বা একটু মনে রাখতে হয়, একটু পড়তে হয়। এই বিষয়গুলো আসলে পড়ে পড়ে আমাদের কাজে লাগাতে হয় আর কি। তো আমরা এরকম আজকে নতুন যেই কনসেপ্টটি শিখবো সেটি হচ্ছে সবার শুরুতে আমরা একটু একটু লিখে নেই। আমি কয়েকটা বিষয় দেখাবো আজকে। প্রথমে একটা বিষয় হচ্ছে, একটা শব্দ হচ্ছে বিজি এবং হচ্ছে ওর্থ, দুইটা শব্দ। হ্যাঁ, বিজি এবং ওর্থ দুইটা শব্দ। এই দুইটার পরে আমাদের যদি কখনো কোনো শূন্যস্থান দেয়, সেই শূন্যস্থানে আমরা ভার্ব প্লাস আইএনজি দিব, ভার্ব প্লাস আমরা আইএনজি দিব আর কি। যেমন আমি বলতে পারি যে আই আই এম বিজি, আমি ব্যস্ত, রিপেয়ারিং দ্য কার। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এরকমটা কেন হয়েছে। এগুলোর উত্তর আপনি খুব ভালো করে পাবেন যখন আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়াবো। ঠিক আছে, একটু খেয়াল করেন। বিজি অর্থের পরে ভার্বের সাথে আইএনজি হবে। এরকম কেন ঘটে? এটা রিজন হচ্ছে এই বাক্যটা মূলত এরকম না, এই বাক্যটা মূলত ছিল এরকমের যে আই এম বিজি বিকজ আই এম রিপেয়ারিং দ্য কার। যে আমি ব্যস্ত কারণ আমি কি করছি, আমি এই গাড়িটা আমি কি করছি, রিপেয়ার করছি। এই কথাটা আমরা সংক্ষেপে বলার জন্য আমরা যেটা করতে পারি যে আই এম বিজি বিকজ, এটা আমরা বাদ দিয়ে দিই, কনজাংশনটা বাদ দিয়ে দিই এবং আই বাদ দিয়ে দিই, এমটা বাদ দিয়ে দিই। কারণ এখানে আই এই পাশে আছে, এম ওই পাশে আছে, এগুলো আমাদের দরকার নাই। তখন বাক্যটা এরকম হয় আই এম বিজি রিপেয়ারিং দ্য কার। হ্যাঁ, রিপেয়ারিং দ্য কার, এখানে আইএনজি হবে, সরি, এটা আমি ঠিক করে দিচ্ছি, রিপেয়ারিং দ্য কার। তো মূলত বিষয় হচ্ছে যে বাক্যগুলোকে, এইটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স, এগুলোকে বলা হয় সিম্পল সেন্টেন্স। সিম্পল করার সময় আমাদের এরকম ভার্বের সাথে আইএনজি দিতে হয়। তো যখন আমি সিম্পল কমপ্লেক্স আপনাদেরকে পড়াবো তখন আপনারা এগুলো ক্লিয়ার হয়ে যাবেন, অসুবিধা নাই। কিন্তু আপাতত জাস্ট একটু মাথায় রাখতে হবে যে বিজি এবং অর্থের পরে যদি কখনো শূন্যস্থান পাই আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এইটা আপাতত না না জানলেও হবে, অসুবিধা নাই। শুধুমাত্র আমরা এইভাবে আপাতত মনে রাখি একটু। এরপর আরেকটা দেখেন, যেমন ইট ইজ ওর্থ টেকিং রেস্ট। হ্যাঁ, ইট ইজ ওর্থ টেকিং রেস্ট, বিশ্রাম নেওয়া ভালো। এক কথা, বিশ্রাম নেওয়াটাই ভালো, এখন বিশ্রাম নেওয়াটাই ভালো। একটু ব্যতিক্রম, গোয়ের মতো, কালকে যেরকম শিখেছিলাম যে গোয়ের পর আইএনজি বসে, একই রকম ভাবে বিজি এবং ওর্থের পরেও ভার্বের সাথে এরকম ভাবে আইএনজি বসে। আরো দেখেন, এইটার মধ্যে আরো কয়েকটা বিষয় শিখি। ইট ইজ নো ইউজ, এবং আরেকটা শব্দ আছে ইট ইজ নো গুড। এই দুইটার পরও যদি আমরা কখনো কোনো ভার্ব পাই, আমরা এই দুইটার পরও ভার্বের সাথে আইএনজি যোগ করব। আমি একটা কথা বলি, আপনারা ভয় পাবেন না যে ভাইয়া এগুলো কি মুখস্থ করব। না, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে না। ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে না। কেন মুখস্থ করতে হবে না? আপনি যখন এগুলো মানে মানে প্র্যাকটিস করতে থাকবেন, যখন আপনি দেখবেন যে এইগুলোর পরে আমরা প্রশ্ন সমাধান করব, আমরা এমসিকিউ, যখন চাকরির পরীক্ষায় যেমন আমরা অনেক এমসিকিউ পড়বো বইগুলো থেকে, জব সলিউশন থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা এমসিকিউ পড়বো। এই পড়ার সময় না, এই ইট ইজ নো গুড থাকলে আইএনজি হয়, ইট ইজ নো ইউজ থাকলে আইএনজি হয়, ওর্ড থাকলে আইএনজি হয়, বিজি থাকলে আইএনজি, এগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে। কনসেপ্টটা মাথায় রাখলে যখন আমি আর 2-4 বার দেখবো আমার মাথায় থাকবে। আর সারা জীবন এগুলো মনে রাখতে হবে না, শুধু চাকরি পাওয়ার আগ পর্যন্ত। তারপর যদি মনে রাখার দরকার হয় রাখবো, নয়তো ভুলে যাবো, অসুবিধা নাই। চাকরি পাওয়া পর্যন্ত একটু মাথায় রাখতে হবে। তো এগুলো একটু আমরা প্র্যাকটিস করে করে আমরা ইনশাল্লাহ আমরা মনে রাখতে পারবো। হ্যাঁ, অসুবিধা নাই। আর যখন সিম্পল কমপ্লেক্স পড়াবো তখন আপনারা এগুলোর পিছনে আর রিজন জানবেন, কেন এরকমটা ঘটে, কি মানে বিষয় আছে, এগুলো আমরা জানবো। যাই হোক, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড, এগুলো দিয়ে বোঝায় কোনো লাভ নেই। এগুলো দিয়ে বোঝায় কোনো লাভ নেই যে আপনি যদি কোনো একটা কাজ করেন, কোনো একটা কাজ করার পরেও আসলে কোনো লাভ নেই, এই বিষয়টা আসলে এই দুইটা বিষয়, এই দুইটা ফ্রেজ দিয়ে বোঝায়। যেমন আমি লিখতে পারি যে ইট ইজ নো ইউজ টেলিং অ্যাবাউট হিম, মানে বলতেছে তাকে নিয়ে কথা বলে কোনো লাভ নাই।
ইট ইজ নো ইউজ টেলিং অ্যাবাউট হিম, তার সাথে তাকে নিয়ে কথা বলে কোনো লাভ নেই। ওকে, আরেকটা জিনিস দেখেন, স্টার্ট এবং হচ্ছে স্টপ, এই দুইটার পরে আমরা যদি শূন্যস্থান পাই আমরা ভার্বের সাথে আইএনজি দিব। স্টার্ট এবং স্টপের পরে আমরা আইএনজি দিব। যেমন আমরা প্রায় এরকম বলি, স্টার্ট রাইটিং, এই লেখা শুরু করো, স্টার্ট রাইটিং লেখা শুরু করো, স্টপ টকিং কথা বলা বন্ধ করো, এগুলো আমরা এমনিতেও বলি, কিন্তু জেনে রাখতে হবে স্টার্ট এবং স্টপের পরে আমরা নর্মালি ভার্বের সাথে কি করব, আইএনজি যোগ করব। তবে যদি কেউ এরকম ভাবে লেখে যে স্টার্ট টু রাইট, যে লেখা স্টার্ট টু রাইট, যে লেখা শুরু করো, যদি টু দিয়ে লেখে, দেখেন আইএনজি দিল তো নন ফাইনাইট ভার্ব হয়, আবার টু দিলেও নন ফাইনাইট ভার্ব হয়। আসলে দুইটাই সঠিক, তবে বেশি মানে ফর্মাল ইংলিশে যেটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে আইএনজি ব্যবহৃত হয়, বাট এইটাকে একদম ভুল বলা যাবে না, তবে এটা কম ব্যবহৃত হয়। ঠিক আছে, ধরেন একটা হচ্ছে অবজেক্টিভ পরীক্ষার মধ্যে এমসিকিউর মধ্যে দেখা গেল যে অপশনে এইটা দিয়েছে, তখন কি আমি এইটা নাই বলে কি ভাববো যে আইএনজি নাই, তাহলে প্রশ্ন ভুল আছে? না, এটিও লেখা যায়, তবে এটি লেখাটা ভালো। ইংলিশ দুই রকম, একটা ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল। ফর্মালটা হচ্ছে যেটা আমরা আমাদের পরীক্ষায় লিখি, আমাদের স্কুল কলেজে আমরা ব্যবহার করি, আমরা আমাদের বড়দের সাথে কথা বলার জন্য। ধরেন আপনি একটা অফিসে গিয়েছেন, একটা ধরেন একজন কলেজের প্রিন্সিপালের সাথে আপনি কথা বলবেন, তাকে নিশ্চয়ই বলবেন না যে হেই ম্যান, হ্যাঁ কি অবস্থা, আপনি নিশ্চয়ই এটা বলবেন না, তাকে নিশ্চয়ই বলবেন হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আপনার কথা বলার একটা স্টাইল আছে। ফর্মাল ইংলিশ হচ্ছে যেখানে ওই কথাটাই বলতে হবে, অফিসিয়াল একটা ব্যাপার আর কি। আর ইনফর্মাল ব্যাপার হচ্ছে আমি বললাম, আমি বুঝাইতে পারলেই হলো। তো এগুলো হচ্ছে ইনফর্মালি নর্মালি ব্যবহৃত হয়, আর এগুলো ফর্মালি ব্যবহৃত হয়। আমরা পরীক্ষায় ফর্মালিটাকে সবসময় প্রিফার করব। যদি ফর্মালিটা না থাকে সেই ক্ষেত্রে আমি ইনফর্মালটাকে আমি নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা লেখা দেখা যাচ্ছে না বলছেন আপু, লেখা তো মনে হয় ক্লিয়ার আছে না, সমস্যা আছে? আমি আশা করবো এই কয়েকটা বিষয় একটু মনে রাখবেন, এগুলো অনেক কাজে দিবে। ওকে, আচ্ছা তারপর আমি আপনাদেরকে আরেকটা ভার্বের লিস্ট দিচ্ছি। হ্যাঁ, একটা ভার্বের লিস্ট অফ ভার্ব, আমি ভার্বের একটা লিস্ট দিচ্ছি। হ্যাঁ, কি কি ভার্ব আছে? অ্যাডমিট, তারপরে অ্যাপ্রিশিয়েট, অ্যাপ্রিশিয়েট মানে কাউকে প্রশংসা করা আর কি। অ্যাভয়েড, কমপ্লিট, তারপর আমরা লিখতে পারি কনসিডার, ডিসলাইক, তারপরে ধরেন লিখতে পারি এনজয়, তারপরে হচ্ছে ফিনিশ, তারপরে হচ্ছে ফরগিভ, মাইন্ড, কিপ, তারপরে হচ্ছে পার্ডন, প্র্যাকটিস, তারপরে হচ্ছে প্রপোজ, সাজেস্ট। আমি চাইলে আর অনেক লিখতে পারবো, আমার মনে হয় না আপনাদের এর চেয়ে বেশি আপাতত শেখা দরকার আছে। যখন চাকরির পরীক্ষা যাব আরো এগুলোর সাথে আমরা কিছু অ্যাড করে নেব। আমি একটা কথা বলি, এগুলো দেখে ভয় পাবেন না দয়া করে যে ভাইয়া এগুলো কি একদম 100% ওই ছোটবেলা যেরকম কবিতা মুখস্থ করেছে আমি কিভাবে মুখস্থ করব, একদমই না, একদমই এই কাজ করা যাবে না। কারণ মুখস্থ করা মানেই আপনি ভুলবেন। আপনি যদি মুখস্থ করার মানে চেষ্টা করেন আপনি কিন্তু ভুলতে থাকবেন এবং আপনার মাথা ব্যথা হবে, দরকার নাই। আপনি প্রত্যেকটা মিনিং জানবেন, যে অ্যাডমিট মানে কাউকে ভর্তি করা, কাউকে স্বীকার করে নেওয়া, অ্যাপ্রিশিয়েট প্রশংসা করা, অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, কমপ্লিট মানে কোনো কিছু শেষ করা, ফিনিশ মানে শেষ করা, এনজয় মানে কোনো কিছু উপভোগ করা, ফরগিভ মানে ক্ষমা করে দেওয়া, প্র্যাকটিস মানে অনুশীলন করা, প্রপোজ মানে প্রস্তাব দেওয়া, সাজেস্ট মানে কাউকে পরামর্শ দেওয়া, পার্ডন মানে ক্ষমা করা, কিপ মানে চালিয়ে যাওয়া, মাইন্ড মানে মনে করা। আপনি মিনিং জানবেন এবং এগুলো দিয়ে যতটুকু পারেন আপনি বাক্য প্র্যাকটিস করবেন, বেশি বেশি বাক্য প্র্যাকটিস করবেন। সেটা কি, যে এই সবগুলো ভার্বের পরে এখানে যে ভার্বগুলো লিখলাম এই সবগুলো ভার্বের পরে আমাদের সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যদি দেখি শূন্যস্থান আছে আইএনজি যোগ করবো। যেমন দেখেন আমি লিখতে পারি যে আই এনজয় সুইমিং, আই এনজয় সুইমিং, যে আমি সাঁতার কাটা উপভোগ করি, সাঁতার কাটা উপভোগ করি। ঠিক আছে, আমি বলতে পারি যেমন প্র্যাকটিস সিঙ্গিং, যে গান গাওয়া তুমি আরো চর্চা করো, গান গাওয়াটা তুমি আরো চর্চা করো। আমরা বলি কিপ গোয়িং, যেতে থাকো, কিপ গোয়িং, যেতে থাকো। আমরা বলি যে কিপ রিডিং, পড়তে থাকো। এইভাবে আমরা এই শব্দগুলো দিয়ে সাধারণত বাক্য মানে বলে থাকি। যেমন আমরা বলি যে ফিনিশ রিডিং, পড়া শেষ করো, ফিনিশ রিডিং, কমপ্লিট রাইটিং, লেখা শেষ করো।
এগুলো সবগুলোর পর আমরা আইএনজি দিই। এখন বলতে পারেন ভাইয়া কেন দেই? আপনি যদি নর্মাল সেন্সে আপনি চিন্তা করেন, প্রথম কথা হচ্ছে যে এগুলো পরে আইএনজি বসে, এইটাই মূল কথা। কিন্তু যদি একটু ডিপলি বুঝতে চাই তাহলে আমরা দেখি, যেমন যদি সুইমিং নিয়ে কথা বলি যে আই এনজয় সুইমিং, আপনি দেখেন আমি এই বাক্যটা চাইলে বলতে পারতাম যে আই এনজয় টু সুইম। আমি চাইলে এভাবে বলতে পারতাম আই এনজয় টু সুইম। কিন্তু প্রথম কথা হচ্ছে নেটিভ স্পিকার, যারা ইংলিশ ভাষা যাদের মাতৃভাষা, তারা এইভাবে বলেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি দেখেন তো, আমরা কয়দিন আগে পড়েছিলাম যে টু সুইম বলতে বোঝায় আমরা তখনই টু ব্যবহার করি যখন কাজটা এখনো শুরু হয় নাই। কাজটা এখন শুরু হয় নাই তখন আমরা টু দেই। এখন বলেন আমি সাঁতার কাটা এনজয় করি কখন? যখন আমি সাঁতার কাটি তখন আমার এনজয় হয়। আর যখন আমি কাজটা করছি না, শুরুই করি নাই, তখন তার আমার এনজয় হয় না, তখন তার আমার ভালো লাগার কিছু নাই। আমি যদি এখন কল্পনায় বলি যে ভাইরে যখন আমি সাঁতার কাটবো তখন আমি এনজয় করি, না, আমি যখন সাঁতার কাটি তখন এনজয় করি, অর্থাৎ কাজটা চলে তখন আমার ভালো লাগে, তখন আমার ভালো লাগে। এই জন্য আইএনজি দেওয়াটাই অ্যাপ্রোপ্রিয়েট। টু দিলে বোঝাবে কাজটা শুরুই হয় নাই, তাহলে আমি এনজয় করবো কিভাবে? এই সেন্সেও আমরা কি করতে পারি না, এখানে সাধারণত আমরা টু ব্যবহার করতে পারি না। টু ব্যবহার করলে ভুল হয়। যেমন আমি বলছি প্র্যাকটিস সিঙ্গিং। ধরেন একজন গান গাইছে, আমি বলতেছি প্র্যাকটিস সিঙ্গিং, যে গান গাইতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, মানে এটা চলমান রাখো। কিন্তু আমি যদি বলি প্র্যাকটিস টু সিং, তাহলে টু সিং সে পরে করবে, এখন করছে না। এইভাবে আমরা কাউকে বলি না, আমরা বলি চালিয়ে যাও, কিপ গোয়িং, পড়তে থাকো, কিপ রিডিং, পড়তে থাকো, মানে কাজটা চালাতে থাকো, এরকম বোঝায়। এই জন্য কাজগুলো চলমান একটা সেন্স দেয় বলে আমরা সবগুলোর সাথে কি করছি, আইএনজি যোগ করছি। এইভাবে এগুলোকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে, তাহলে অনেক ভালো হবে। এগুলো পরীক্ষায় অনেক আসে, এগুলোর পর আইএনজি। বিশেষ করে আপনাদের হচ্ছে এই কম্পালসারি ইংলিশের জন্য, যেহেতু কম্পালসারি ইংলিশ পরীক্ষা অনেক কঠিন হয় না, অনেকে ফেল করে, মাইন্ড ভার্বটার প্রতি বিশেষ নজর রাখতে হবে। মাইন্ড, হ্যাঁ মাইন্ড, এই মাইন্ডের পরে যে আইএনজি হয় এটা পরীক্ষায় অনেকবার আসে। যে ওই যে এরকম ভাবে আসবে, যে এরকম ভাবে পরীক্ষায় দিবে এভাবে, উড ইউ, দেখেন উড ইউ মাইন্ড ড্যাশ আ কাপ অফ টি, ব্রেকেটে দিয়ে দিল, ঠিক। এখন বলেন এই যে মাইন্ড আছে, মাইন্ডের পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তখন আমাকে আনসার লিখতে হবে যে উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ টি, যে আপনি কি এক কাপ চা খেতে কিছু মনে করবেন, প্লিজ একটু এক কাপ চা খান না। মানে খুব অনুনয় বিনয় করে বলার জন্য উড ইউ মাইন্ড ব্যবহার করে। উড ইউ মাইন্ড কেন ব্যবহার করে? খুব অনুনয় বিনয় করে, খুব সুন্দর করে কাউকে বলার জন্য উড ইউ মাইন্ড দিয়ে তারা প্রশ্ন করে। ঠিক আছে, এই হলো বিষয়। তো পরীক্ষাতে কিন্তু এরকম আসবে, ভুল করা যাবে না প্লিজ। হ্যাঁ, মাইন্ডের দিকে বিশেষ নজর। আর বাকিগুলো যেগুলো দিলাম, এগুলো হয়তো কম্পালসারি ইংলিশের জন্য খুব বেশি লাগবে না, বাট এগুলো জেনে রাখলে ভবিষ্যতে আপনাদের মানে অনেক কাজে দিবে আর কি, অনেক কাজে আসবে। ওকে, আমার মনে হয় এগুলো নিয়ে আর কথা না বলি, আশা করি আপনারা এগুলো পারবেন। ঠিক আছে, আমরা এবার চলে যাব আরেকটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এটা মনে হয় আমাদের 32 হবে না? হ্যাঁ 32 হবে। 31 আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, 32 নিয়ে একটু কথা বলি। দেখেন প্রথম কথা হচ্ছে, আমি আপনাদেরকে একটা জিনিস শেখাই। প্রথম কথা হচ্ছে, যখন কোনো ভার্বের আগে আপনি টু দিবেন, টু প্লাস ভার্ব ওয়ান দিবেন, বা আমরা এটাকে ভার্ব ওয়ান না বলি বেস ফর্ম বলি, আমরা এটাকে বলি বেস ফর্ম, যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। দেখেন টু এর পরে যখন ভার্বের বেস ফর্ম বসে তখন এইটাকে একটা নাম ডাকা হয়, এটাকে বলা হয় ফুল ইনফিনিটিভ। এটাকে ফুল ইনফিনিটিভ বলা হয়। টু যখন ভার্বের আগে লিখবেন তার নাম হয় ফুল ইনফিনিটিভ। আবার আমরা দেখেছিলাম না যে টু আমরা হিডেন রাখি, কালকে পজিটিভ ভার্বে দেখিয়েছিলাম যে আমরা টুটাকে হিডেন রাখি অনেক জায়গায়। যখন আমরা হিডেন রাখি তখন আমরা বলি বেয়ার ইনফিনিটিভ, তখন এটা নাম হয় বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মানে খালি, এই বেয়ার মানে খালি। ওই যে আমরা বলি বেয়ার ফুটেড প্রসেশন, অর্থাৎ খালি পায়ের মিছিল, প্রভাত ফেরি যেটা 21শে ফেব্রুয়ারিতে করে, খালি পা থাকে না সবার, সেটাকে বলা হয় বেয়ার ফুট, খালি পা। বেয়ার মানে খালি, খালি মানে হচ্ছে এই টু নাই ভাই, এই টুটা হিডেন, টু ওখানে লেখা হবে না। কালকে দেখেছিলাম যে টু লেখা যায় না, ঠিক আছে, কাজ করলে টু লেখা যায় না, কাজ না করলে ভার্ব থ্রি হয়, কালকে শিখেছিলাম। তো যখন আমরা টু লিখি না তখন সেটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। কিন্তু দুই ক্ষেত্রেই, যখন আমি টু লিখি তখনও বেস ফর্ম হয়, আবার যখন টু হিডেন রাখি তখনই কিন্তু ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে, এই পর্যন্ত। কিন্তু আপনাকে বিশেষভাবে মনে রাখতে হবে
কিছু ফ্রেজ আছে, ফ্রেজ কি, আমি একটা মানে ফ্রেজের বিষয়টা একটু বলি। দেখেন, যদি আমি আপনাকে বলি, ধরেন আমি একটা জিনিস লিখলাম, ধরেন আমি লিখলাম যে অ্যাপেল, ধরেন লিখলাম অ্যাপেল, আরেকটা লিখলাম অ্যান অ্যাপেল, দুইটা শব্দ লিখলাম। দেখেন আমি যখন এই দুইটা শব্দ লিখে বলবো আচ্ছা বলো তো এইটা কি, আপনি বলবেন অ্যাপল, এটা কি? এটা একটা শব্দ বা ওয়ার্ড, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটি শব্দ বা একটি ওয়ার্ড। ওকে, কিন্তু আপনাকে যদি বলি যে অ্যান অ্যাপেল এটি কি, এখন এখানে তো একটা শব্দ না, যখন দেখবেন আপনি একটার বেশি শব্দ আছে তখন আর সেটাকে ওয়ার্ড বলা যায় না, তখন সেটাকে বলতে হয় ফ্রেজ, সেটাকে বলতে হয় ফ্রেজ। একটার বেশি শব্দ যদি হয় সেটাকে ফ্রেজ বলা হয়। একটার বেশি শব্দকে যদি আপনাকে আন্ডারলাইন করে বলে যে এটাকে কি বলতে হবে, আপনাকে বলতে হবে যে এটাকে ফ্রেজ বলে। ঠিক আছে? আচ্ছা, এখন একটা বিষয় হলো যে এরকমের অনেকগুলো ফ্রেজ আছে, আমরা এরকম অনেকগুলো ফ্রেজ পাবো, অনেকগুলো ফ্রেজ আছে। এই ফ্রেজগুলোর পরেও টু আছে, এই ফ্রেজগুলোর পরেও টু থাকবে। তো আপনার তো জানা কথা যে টু এর পরে বেস ফর্ম বসে, কিন্তু মনে রাখতে হবে যদি কোনো ফ্রেজের শেষে, একটা ফ্রেজ গঠিত হয়েছে সেই ফ্রেজের শেষে যদি টু থাকে, তখন আপনাকে সেই ফ্রেজের শেষে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। যদিও এখানে টু আছে, টু থাকার পরও আইএনজি দিতে হবে। এটি একদম মাথায় রাখতে হবে, পড়ে মনে রাখতে হবে যে এই ফ্রেজগুলোর পরে টু আছে কিন্তু আমাকে আইএনজি দিতে হবে। কেমন, আমি এক্সাম্পল দেখাই। আমি একটা ফ্রেজের লিস্ট দিই আপনাদেরকে, ফ্রেজগুলো একটু দেখেন, আগে ফ্রেজগুলোর সাথে পরিচিত হন, তারপর আমি এক্সাম্পল দেখাচ্ছি কয়েকটা। ফ্রেজগুলো কি কি আছে, আমি দিলে অনেক দিতে পারবো, আমি দিলে আপনাদের অনেক ফ্রেজ দেখাইতে পারবো, আমি দেখাই আপনাদেরকে কতগুলো আছে, কিন্তু আমি এখন বলবো না যে আপনারা এগুলো সবগুলি পড়েন, সবগুলো পড়া লাগবে না, আস্তে আস্তে পরবর্তীতে এগুলো আমরা শিখবো। দেখেন আমি মানে কতগুলো ফ্রেজ আছে, দেখেন এখানে ফ্রেজের অভাব নাই। এই সবগুলো দেখেন এখানে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এন আই টু, বি ইউজ টু, গেট ইউজ টু, be accustomed to, get accustomed to, adhere to, adverse to, addicted to, bar to, close to, সবগুলোর পরে টু আছে। এগুলো সবই ফ্রেজ, কারণ এগুলো দুইটা শব্দ, তিনটা শব্দ, চারটা শব্দ পাশাপাশি বসছে, এগুলো সবগুলো হচ্ছে ফ্রেজ, অনেকগুলো একসাথে বসছে। যেমন দেখেন এর প্রথমে যেরকম আছে যে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, হি পেইন্টেড দ্য রুম উইথ এ ভিউ টু সেলিং দ্য হাউস। এই যে দেখেন টু আছে, এখন আপনার মনে হবে যে ভাইয়া টু যেহেতু আছে তাহলে তো পরে বেস ফর্ম বসার কথা। হ্যাঁ, সকল ভার্ব মানে টু এর পরে বেস ফর্ম বসবে, কিন্তু এখানে যে লিস্টটা দিয়েছি এই যে উইথ এ ভিউ টু, এই উইথ এ ভিউ টুর পরে আমাকে ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। যদি বল লুক ফরওয়ার্ড টু, এই টু এর পরে আমাকে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। ঠিক আছে? এখন বলতে পারেন ভাইয়া কেন এরকমটা, কেন? এর রিজনটা হচ্ছে এই উইথ এ ভিউ টু হচ্ছে একটা এখানে প্রিপোজিশনাল ফ্রেজ। এখন আপনাদের তো আমি ফ্রেজ আসলে পড়াই নাই, ফ্রেজ তো আসলে এখন আমাদের পড়তে হবে না, পরবর্তীতে লাগবে। ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এরকমের অনেক রকমের ফ্রেজ আছে। এর মধ্যে এক ধরনের ফ্রেজ আছে প্রিপোজিশনাল ফ্রেজ। আপনি ধরেন প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ বোঝা লাগবে না, ধরেন প্রিপোজিশন, যত প্রিপোজিশন আছে টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে আমরা ভার্বের সাথে আইএনজি দিই। যেমন ফর ওয়েটিং, এই যে ফর এর পরে আমরা আইএনজি দিচ্ছি। ফর রিডিং, প্রিপোজিশন পরে আইএনজি দিচ্ছি। এইটাও একটা, এই প্রিপোজিশনাল ফ্রেজও একটা প্রিপোজিশনের কাজ করে। এইটা আপনার চোখে অনেকগুলো শব্দ, কিন্তু আমার চোখে এটা মাত্র একটা শব্দ, কারণ এগুলো সবগুলো মিলিয়ে একটা শব্দের মতো কাজ করছে। তো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে যেহেতু আইএনজি দিতে হবে, এই জন্য আমরা কি করছি, আইএনজি দিচ্ছি। ডিপলি এই বিষয়গুলো পরে আরো ক্লিয়ার হবে, জাস্ট আপাতত মনে রাখি আমরা যে এখানে যে টু গুলো আছে এই টু গুলোর পরে আমাদের ভার্বের সাথে কি করতে হবে, আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। এটা আপাতত মনে রাখতে হবে। বিশেষ করে আমি বলে দেই, বিশেষ করে আপনারা যারা কম্পালসরি ইংলিশের মানে অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষা দিবেন, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এই অ্যাকাস্টম টু, এগুলো ভোলা যাবে না, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। আর বাকিগুলো যদি আপনার পক্ষে পসিবল হয় যে ভাই আমি একটু পরে পরে মনে রাখবো, আপনি মনে রাখতে পারেন, তবে আপাতত সবগুলোর দরকার নাই। আপনি সবগুলো পড়ে যদি এখন মনে রাখতে চান, মুখস্থ করতে চান, শুধু শুধু মাথা হচ্ছে জ্যাম হবে, সামনে এগুলো অনেক বেশি দরকার হবে। ঠিক আছে? এগুলো সামনে অনেক বেশি দরকার হবে, বাট এখন এত ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তো আমি আপনাদেরকে কিছু দিয়ে দিচ্ছি যেগুলো অবশ্যই লাগবে, যেগুলো অবশ্যই আমাদের পড়া দরকার, এরকম কয়েকটা আমি এখন দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো সামনে আস্তে আস্তে আমরা শিখবো। হ্যাঁ,
যেমন আপনারা অবশ্যই এই দুইটা পড়বেন, আপনাদের কম্পালসারি ইংলিশের জন্য এই দুইটা অবশ্যই লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে আমি বলেছি গেট ইউজ টু, বি অ্যাকাস্টম টু, এগুলো হচ্ছে আপনাদের এখন লাগবে। হ্যাঁ, এগুলো একটু জেনে রাখেন। এডিয়ার টু, এডিক্টেড টু, মোট দিলাম এখানে কয়টা, 7টা দিলাম। হ্যাঁ, আরেকটা পড়েন আপনারা ডিভোট টুটাও, এইটাও একটু পড়েন, এইটাও যদি একটু পড়ে রাখেন, আশা করছি এইটাও পড়লে আপনার কাজে আসবে। আরেকটা আমরা দিব অবজেক্ট টু বা অবজেকশন টু। অবজেক্ট টু দিলাম আর অবজেকশন টু দিলাম, বিশেষ করে আদালতে দেখবেন অনেক সময় এগুলো ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে অ্যাবারশন টু, অ্যাবারশন টু, এটা একটু পড়েন। আর বাকিগুলো আপাতত লাগবে না, ঠিক আছে, বাকিগুলো আপাতত লাগবে না। এগুলো আপনারা যখন আচ্ছা, আরেকটা মনে হয় মিস করছি আমি, সেটা হচ্ছে ডেডিকেট টু। ডেডিকেট টুটা আমরা একটু লিখি, ডেডিকেট টুটা আমি দিয়ে দিলাম। ওকে, আমার মনে হয় এই কয়টা যদি আপাতত আপনারা মনে রাখেন, 12টা দিয়েছি, এই 12টা টু এর ক্ষেত্রে একটু যদি আপনারা একটু কষ্ট করে একটু পড়েন, তাহলে আমি আশা করছি আপনারা এগুলো নিয়ে আপনারা খুব সহজে পারবেন। জি, এগুলো নিবন্ধন পরীক্ষা সহ সব পরীক্ষাতে আসে আপু, সব পরীক্ষাতে আসে, কারণ ওই যে ব্যতিক্রম তো, কারণ ওই যে সবাই শুধু পড়বে টু এর পরে বেস ফ্রম, টু এর পরে বেস ফ্রম, টু এর পরে বেস ফ্রম, এইটাই তো পড়বে না। তো যখনই তাকে এরকম টু দিয়ে দিবে, সে তো মাথায় ধরে রাখবে ও টু আছে, তাহলে তো বেস ফ্রম হবে, আইএনজি তো হবে না, ধরা খাবে। এই ধরা খাওয়ানোর জন্যই হচ্ছে এই ব্যতিক্রম বিষয়টাকে দেয়া হয়। ওকে, দেয়া হয়। তো আপনি এগুলো একটু আপাতত এইভাবে পড়ে রাখবেন। এখন এগুলোর প্রত্যেকটা ব্যাখ্যা আছে, এই আইএনজি কেন দিলাম, কেন এরকম আইএনজি হয়েছে, আইএনজির আগে এখানে ডিভোটেড টু কি হিসেবে কাজ করছে, এগুলোর প্রত্যেকটার পিছনে রিজন আছে। এই রিজনগুলো আমরা আপাতত আলোচনা না করি, আমরা সামনে যখন আরো একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করব, তখন এগুলো আরো আমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, আমি তাহলে 12টা দিয়ে দিলাম, আমরা 12টা একটু পড়ে নিব। এরপর আসেন, এরপর দেখেন আরেকটা টু এর কথা বলবো এখন, আরেকটা টু এর কথা বলছি, সেটা হচ্ছে প্রেফার টু। প্রেফার টু মনে রাখতে হবে, এই প্রেফার টু এর পরেও ভার্বের সাথে আইএনজি বসে। এইটার পরে দেখেন, আমি পুরো জিনিসটাই লিখে দিই। নর্মালি বাক্যগুলো এরকম থাকে, এই প্রেফারের পরে ভার্বের সাথে আইএনজি থাকে, টু এর পরেও ভার্বের সাথে আইএনজি থাকে। এখানে কি বোঝায়, আমি একটা বাক্য লিখে দিই, তাহলে আপনি ভালো বুঝবেন। যেমন ধরুন আমি একটা বাক্য লিখলাম যে আই প্রেফার রিডিং টু রাইটিং। ঠিক আছে, আই প্রিফার রিডিং টু রাইটিং, এটার মানে কি জানেন? এটার মানে হচ্ছে আই প্রেফার রিডিং টু রাইটিং, এটার মানে হচ্ছে যে আমি পছন্দ করি পড়া। আই প্রেফার রিডিং, আমি পড়া পছন্দ করি, টু রাইটিং, লেখার চেয়ে পড়তে আমি বেশি পছন্দ করি। হ্যাঁ, এবং স্টুডেন্টদেরকে লেখানোর চেয়ে বলানোতে মানে বেশি কার্যকর একটা রেজাল্ট পাওয়া যায়। আপনারা যারা টিউশন করেন, বিশেষ করে স্টুডেন্টদের যারা পড়াবেন, বিশেষ করে আমি বলি তাদেরকে, আপনারা বাচ্চাদের শুধু লিখতে দিয়েন না, ওই গেলেই হচ্ছে এই প্যারাগ্রাফ লেখো, এই তুমি এই ম্যাথগুলি করো, এই এই রচনাটা লেখো, এই ধরনের মানে টিচিং করা ঠিক না। আপনি জিজ্ঞেস করেন, তার সাথে কথা বলেন, সে বলতে পারে কিনা, সে বোঝাতে পারে কিনা, এই স্কিলটা বেশি দরকার। লেখাবেন যখন তার বানান ঠিক হওয়া দরকার আছে, তার লেখা ঠিক হওয়া দরকার আছে, লেখাবেন, বাট কম, বেশি বলানোর চেষ্টা করতে হবে, তাহলে একটা স্টুডেন্ট অনেক ভালো করবে। তো এখানেও আমরা এই প্রিফারের পরে এরকম ভার্বের সাথে আইএনজি দিচ্ছি, আর টু এর পর আইএনজি দিচ্ছি, কারণ এটা একটা নিয়ম যে এখানে এই টুটা মূলত দেনের কাজ করে দিচ্ছে, দেনের কাজ করে দিচ্ছে যে আমি লেখার চেয়ে পড়তে বেশি পছন্দ করি। মনে রাখতে হবে, প্রেফারের পরে ভার্বের সাথে আইএনজি হয়, টু এর পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার আসছে, সামনেও আসবে। কোনো প্রশ্ন থাকলে বলবেন, হ্যাঁ, কোনো অসুবিধা যদি থাকে বলবেন। আমরা মনে হয় এটা আমরা শেষ করে ফেলতে পারলাম। ঠিক আছে, এইবার শুনেন, এইবার একটা ভার্বের লিস্ট দিব আমি, এটা মনে হয় 33 হবে আমাদের। 33 নম্বরে আমি একটা ভার্বের লিস্ট দিচ্ছি, একটু শুনবেন। আমি কয়েকটা ভার্ব দিব, শুধু বেশি না। এই ভার্বগুলোর পরে যেটা হবে, সবসময় আপনাকে টু প্লাস ভার্ব ওয়ান দিতে হবে, এবং আমার মনে হয় এই রুলটা না পড়লে আপনারা পারতেন, তবুও একটু মাথায় থাকার জন্য বলে দিচ্ছি। ভার্বগুলো হচ্ছে এমন, ভার্বগুলো এমন, যেমন ধরেন
যেমন অ্যাডভাইস, আমি কাউকে একটা কিছু করার উপদেশ দিলাম, সে তো কাজটা এখনো শুরু করে নাই, আমি কাউকে অ্যালাউ করলাম যে তুমি এটা করো, আমি কাউকে কমান্ড দিলাম যে তুমি এটা শেষ করো, আমি কাউকে এনকারেজ করলাম যে তুমি, উৎসাহিত করলাম যে তুমি এই কাজটা করে ফেলো। হ্যাঁ, আমি কাউকে অর্ডার দিলাম, আমি কিছু একটা চাইলাম। এই যে ভার্বগুলো লিখেছি না, এগুলোর পরে আপনি দেখবেন এগুলোর পরে সব সময় দেখবেন টু প্লাস ভার্ব ওয়ান আছে। একটু সময় দিবেন আমাকে। ওকে, ঠিক আছে। দেখেন আমি যেটা বলছিলাম যে এগুলোর পরে আমরা সবসময় ভার্বের মানে কি দিব, টু প্লাস ভার্ব ওয়ান দিব। এটা রিজনটা কি জানেন? এটা রিজনটা হচ্ছে, আপনি খেয়াল করেন, ধরেন আমি কাউকে বললাম যে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই অ্যাডভাইসড হিম টু টেক মেডিসিন, আমি তাকে ওষুধ খাইতে বললাম। আই অর্ডারড হিম টু টু মেক আ কাইট, তাকে আমি একটা ঘুড়ি বানাতে বললাম। আপনি দেখেন আমি যখন বলছি আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, দেখেন আমি তো এখনো যাই নাই, যেই কাজ এখনো শুরুই হয় নাই, টু হবে। আই অ্যাডভাইসড হিম টু টেক মেডিসিন, তাকে ওষুধ খাইতে বললাম, সে তো ওষুধ এখনো খাওয়া শুরুই করে নাই, টু হবে। আই অর্ডারড হিম টু মেক এ কাইট, আমি তাকে একটা ঘুড়ি বানাইতে বললাম, সে তো এখন ঘুড়ি বানানো শুরুই করে নাই। তো এইরকম ভাবে যখন দেখবেন যে ভার্বের লিস্ট গুলো দিয়েছি, এগুলোর বাইরেও অনেক ভার্ব আছে, যখন দেখবেন কাজটা হয় নাই তখন টু দিতে হবে, টু প্লাস ভার্ব ওয়ান দিতে হবে, তাহলে আমরা এগুলোর মার্ক আমরা মিস করবো না ইনশাল্লাহ। আচ্ছা, জি জি চৈতি আপু, আসলেই ভালো করে পড়াবেন। পৃথিবীতে একটা বিষয় আছে যে আহ, মানে মানে মানুষের আহ, ধরেন জীবনে মানে অবদান রাখা যায়, সেটা হচ্ছে টিচিং। হ্যাঁ, আপনি এই জিনিসটা অনেকে বোঝে না, এটা অনেকেই বোঝে না, যে ধরেন ধরেন আপনি এক বাসায় টিউশনিতে গিয়েছেন। হ্যাঁ, আপনি টিউশনে গিয়েছেন, আপনি আপনার স্টুডেন্টের কাছে যখন আপনি গেলেন, ধরেন আজকে আপনি গেলেন, আজকে আপনার মন ভালো না, আপনি আজকে স্টুডেন্টকে জাস্ট লেখা টাকা দিয়ে দিয়ে কোনো মতো পড়াটোরা মানে তেমন পড়ালেন না, বুঝালেন না, আপনি চলে আসলেন বাসায়, আপনি বাসায় চলে আসলেন, তাহলে আপনার এই স্টুডেন্ট আপনাকে কিন্তু বেতন কম দিবে না। আবার পরের দিন গিয়ে আপনি স্টুডেন্টকে ধরেন পরের পুরো মাস আপনি অনেক ভালো করে পড়ালেন, ইভেন আপনার যতটা সময় দেওয়া দরকার তার চেয়ে বেশি সময় দিয়ে পড়ালেন, মানে তার মানে আপনার স্টুডেন্ট কিন্তু আপনাকে বেশি বেতন দিবে না, আপনাকে যতটুকু দেওয়া টিউশন ফি আপনাকে ততটাই দিবে, বেশি দিবে না। এর মানে হচ্ছে যে কোন স্টুডেন্ট কোন টিচারকে কখনো এই বিদ্যা বা জ্ঞান তার কাছ থেকে কিনে নেওয়ার মতো টাকা পয়সা তাকে দেয় না, যে আমি আমার টিচার কাছে পড়ি, টাকা দিলাম, আরে টাকা দিয়েছি পড়ছি তো কি হয়েছে। হ্যাঁ, কখনোই না, কখনো এটা পসিবল না, বিদ্যা কখনো কেনা যায় না। আমরা যে শিক্ষকদের বেতন দেই বা শিক্ষকদের টিউশন ফি দেই, আমরা যা বলি, আমরা মূলত এই যে আপনি যে তাকে সময়টা দিলেন না 1 ঘন্টা, আপনি আরেকদিন গিয়ে দিলেন 1 ঘন্টা, মানে 1 ঘন্টা 20 মিনিট, আপনি তাকে টাইম দিলেন, সে টাইমের একটা বিনিময় মূল্য সে আপনাকে দিয়েছে। কিন্তু আপনি যে তাকে জ্ঞান দিয়েছেন বা দেননি, আপনার তো জ্ঞান দিলে টাকা পাওয়ার কথা, যদি ওই সেন্স চিন্তা করতেন যে জ্ঞান দিয়েছি টাকা নেব, আর আমি জ্ঞান দেই নাই, তার মানে আজকে আমি টাকা পাবো না, আজকে আমাকে টাকা দিবে না, এটা কি ঘটে? ঘটে না। তার মানে আপনার জ্ঞান দেয়া বা না দেওয়ার উপরে কিন্তু আপনাকে কিন্তু টিউশন ফি দেওয়া হয় না, আপনাকে টিউশন ফি দেওয়া হয় শুধুমাত্র আপনার সময়টার জন্য। এই জন্য যেখানে আপনারা যে শিক্ষকের কাছে যেখানেই পড়েন কখনো যেন ভিতরে এই বিষয়টা না আসে, এই বোধটা যেন না আসে, যে এই অকৃতজ্ঞতার মতো যেন এই বিষয়টা কাজ না করে, ইমোশনটা, যে আরে ওখানে তো ওই স্যারকে আমি টাকা দিয়ে ওই স্কুলে মানে এসএসসি দিব, স্যারকে প্রতি মাসে 1500 টাকা করে দিয়ে আমি পড়েছি, তো কি হয়েছে, স্যারের কাছে স্যার টাকা দিয়েছি পড়ছি, এইটা কখনো করা যাবে না। স্যারের কাছে আজীবন কৃতজ্ঞ থাকতে হবে, আজীবন। কারণ আপনি তার সময়ের মূল্য দিয়েছেন, তার জ্ঞানের মূল্য কিন্তু আপনারা দেন নাই, সে যতটা জ্ঞান আপনাকে দিয়েছে আপনি তার মূল্য তাকে দেন নাই, এটা আমরা কেউ দিতে পারি না, এটা সম্ভব না। হ্যাঁ, তো এই জন্য আপনাদের মানে এই বিষয়টা মনে রাখবেন, শিক্ষকতা কিন্তু একটা অন্যরকমের জিনিস। এটা অনেকে আছে যে এটাকে আসলে মানতে চায় না, অনেকে শিক্ষকতাটাকে খুব ছোট করে দেখে, বা বলছে যে এটা কি বলে যে আহ অনেক কিছু করতে পারি না বলে টিচিং করি, অনেকে এটা মনে করে, কিন্তু বিষয়গুলো একদম এরকম না। হ্যাঁ, টিচিং একটা, এটা হচ্ছে যে আপনার ভালো লাগার বিষয়, ভালোবাসার বিষয়। পড়ানোটা এত সহজ না, আর সবাই পারে না, এটা একটা মানে আর্টের মতো আর কি।
ওকে। আচ্ছা আমরা পড়ি, হ্যাঁ। তাহলে এইগুলোর পরে আমরা টু দিব, আশা করছি এটা নিয়ে আপনাদের কনফিউশন হবে না, এইটা আপনারা পারবেন। ঠিক আছে, এবার আসেন একটা জিনিস, নো, হ্যাঁ। ধরেন কেউ কোনো একটা কিছু করতে পারে, কেউ কোনো একটা কিছু করতে পারে বা পারে না, নো এর পরে সবসময় মনে রাখবেন কেউ যদি কিছু পড়ে হাউ টু দিয়ে আপনাকে বাক্যটা বলতে হবে। যেমন আই নো, আমি জানি, হাউ টু সুইম, হাউ টু সুইম, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। আপনি যদি এটাকে বলেন যে আই নো টু সুইম, তাহলে ভুল হবে। আই নো টু সুইম বলা যাবে না। আপনি যদি বলেন আই নো টু সুইম, তাহলে ভুল, এটা বলা যাবে না। আপনাকে বলতে হবে আই নো হাউ টু সুইম, আই নো হাউ টু রিড। ঠিক আছে, আমরা নো এর পরে, নো এর সাথে আপনারা এইটাও একটু ধরে রাখেন, টিচটাও পড়েন, টিচ, যে আই টিচ হাউ টু রিড, আমি শেখাই কিভাবে পড়তে হয়। ঠিক আছে, আমি শেখাই কিভাবে পড়তে হয়। এগুলোর পরে আমাদেরকে মানে আরেকটা দিয়ে লার্ন, এই তিনটা ভার্বই আপাতত মনে রাখেন, নো, টিচ এবং লার্ন। এগুলোর পরে কেউ কোনো কিছু একটা কিছু করতে পারে, এটা বোঝাতে আমরা হাউ টু কথাটা ব্যবহার করব। হাউ টু, সবসময় যে হাউই হবে বিষয়টা এরকম না, মিনিং এর ক্ষেত্রে অন্য কিছু হতে পারে। যেমন আই নো হোয়ার, হোয়ার টু বাই আ টিকেট, যে আমি জানি কোথা থেকে টিকিট কিনতে হবে, কোন জায়গা থেকে টিকিট কিনবো আমি জানি। আই নো টু বাই এ টিকিট না, আই নো হোয়ার টু বাই এ টিকিট, আমি জানি কোন কাউন্টারে গেলে, কোথায় গেলে আমি একটা টিকিট পাবো। ওকে, আমরা ঠিক এইভাবে লিখে ফেলবো, তাহলে ভালো হবে। ওকে, আমার মনে হয় এগুলো আপনারা বুঝেছেন খুব ভালোভাবে। বলেন এই পর্যন্ত আপনাদের কোনো প্রবলেম আছে কিনা? আমরা প্রায় রাইট ফর্ম ভার্বের শেষের দিকে চলে আসছি, একটু জানাবেন যে কোনো প্রবলেম আছে কিনা। আমাদের হচ্ছে আমরা আগামীকাল আমি আপনাদেরকে একটা ওয়ার্কশিট দিব। আমাদের রাইট ফর্ম ভার্ব আপাতত এই পর্যন্ত পড়লেই হবে, আপাতত আর কিছু লাগছে না। তবে আমরা যখন পড়বো, আমরা যখন হচ্ছে ওই কালকে আপনার যখন প্র্যাকটিস শিট দিব, প্র্যাকটিস শিট যেদিন সমাধান করাবো আমি আপনাদেরকে, যেদিন প্র্যাকটিস শিট আপনাদেরকে সমাধান করাবো, সেই দিন হয়তো বা আরো টুকটাক কিছু বিষয় সামনে আসবে, তখন আমি বোঝাবো। ঠিক আছে, তখন বোঝাবো। বাট আপাতত আমাদের আর কিছু লাগবে না, অ্যাজ ইউজুয়াল আমাদের যে বিষয়গুলো জানা দরকার ছিল আমাদের খুব ভালোভাবে জানা হয়েছে। আর আরেকটা টপিক আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন আমি পড়াবো, তখন এরকমের আরো টুকটাক কিছু বিষয় আপনাদের সাথে আসবে। তখন আসলে সিঙ্গুলার ধরবো নাকি প্লুরাল ধরবো, ভার্বটা কিভাবে বসবে, ওই রিলেটেড কিছু বিষয় আসবে। বাট রাইট ফর্ম অফ ভার্বের বেসিক এতটুকু মাথায় নিলেই আমরা ইনশাল্লাহ ভালো করতে পারবো। আচ্ছা, প্রবলেম নাই, ঠিক আছে। জি সম্রাট আলী ভাই, ভালো করে পড়াবেন, যারা পড়াচ্ছেন ভালো করে পড়াবেন। আমার স্যার বলতো যে একজন শিক্ষক যদি কোনো একটা স্টুডেন্টকে একদিন যদি এমন একটা নীতি, একটা আদর্শ শিখাইতে পারে, যে নীতি বা আদর্শ ওই শিক্ষার্থীর জীবন এবং সবার জীবন বদলে দিবে। ঠিক আছে, ওই ওই একটা নীতি বা ওই একটা আদর্শ দেখা যায় যে এমন কন্ট্রিবিউশন রাখবে যে ওই সমাজ বা ওই সোসাইটির অনেক বড় একটা জায়গাতে তার একটা ইম্প্যাক্ট করবে। এই জন্য মানে টিচারদের একটু নীতিবান হতে হয়, তাদেরকে অনেক কিছু বুঝে শুনে বলতে হয়, এগুলোটা খেয়াল করে পড়তে হয় আর কি, পড়াতে হয়। তো আপনারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আসলে একটু চেক করে নিলাম যে আমি আসলে কোনো কিছু বাদ দিয়েছি কিনা, কিন্তু যেটা দেখলাম যে এখন পর্যন্ত আপনাদের সবকিছু ঠিকঠাক মতো শেষ করেছি। আরো টুকটাক কিছু বিষয় থাকবে, আর সেগুলো আমরা যখন ক্লাসে আলোচনা করব তখন আমরা পড়বো। তবে এইটা মনে হয় একটু বলে দেই আজকে, এটা যেহেতু মনে পড়েই গেল একটু বলে দেই, এটা আপনারা পারবেন তবুও একটু বলি। সেটা হচ্ছে যে দেখেন যত প্রকারের প্রিপোজিশন আছে, যত প্রিপোজিশন আছে, সবগুলো প্রিপোজিশনের পরে আমাদের ভার্বের সাথে আইএনজি দিতে হয়। এটার একটা রিজন আছে, রিজনটা হচ্ছে দেখেন প্রিপোজিশন মানে নাউনের পূর্বে প্রিপোজিশন বসে, প্রিপোজিশন বসে একটা নাউনের আগে। যেমন আমি যদি ধরেন একটা বাক্য লিখি যে হি ওয়াজ পানিশড ফর গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার জন্য তাকে শাস্তি দেয়া হয়েছে। এই যে দেখেন এই জায়গাতে
আমাদের এখানে কি আছে, আমাদের এই জায়গাতে কিন্তু এই যে দেখেন একটা ফর আছে, ফর ফর একটা প্রিপজিশন না, ভার্বের সাথে আইএনজি দিয়েছি। টু ছাড়া, টু এর পরে আমাদেরকে বেস ফর্ম লিখতে হয়, আমরা শিখেছি। আর কয়েকটা টু, আমি 12টা টু আজকে আপনাদের দিয়ে দিয়েছি, যেই টু গুলোর পরে আমাদেরকে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। এটা একটা ব্যতিক্রম বিষয়, এটা একটা ব্যতিক্রম বিষয়, এক্সেপশন। হ্যাঁ, এটা একটা ব্যতিক্রম বিষয়, ব্যতিক্রম। কিন্তু এছাড়া সকল টু এর পরে বেস ফর্ম বসে, শুধু এই প্রিপজিশনটা ব্যতিক্রম। আর যত হচ্ছে, আর যত প্রিপজিশন আছে সব প্রিপজিশন আপনি পেলেই ভার্বের সাথে আপনাকে আইএনজি যুক্ত করতে হবে, কোনো কথা নাই, আসলেই ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি? একটু বলবেন ক্লিয়ার কিনা সবাই? যত প্রিপজিশন পাবো ভার্বের সাথে কি দিব, আমরা আইএনজি দিব, সব সময় ভার্বের সাথে আইএনজি দিব, শুধু টু বাদে। ওকে, এটা যদি ক্লিয়ার হয়, প্রিপজিশন কি সব মুখস্থ করতে হয় নাকি আদার্স ওয়ে আছে? ক্লিয়ার স্যার। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মিনিং বুঝে বুঝে পড়তে হয়। হ্যাঁ, আপনারা মিনিং বুঝে বুঝে পড়তে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হচ্ছে সেন্টেন্স আকারে পড়তে হবে, সেন্টেন্স গুলো বুঝে বুঝে পড়তে হবে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে আমি যখন প্রিপজিশনের ব্যবহার শেখাবো না আপনাদেরকে, তখন আমি একটা গাইডলাইন দিয়ে দিব। হ্যাঁ, তখন আমি আপনাদেরকে একটা গাইডলাইন দিব যে প্রিপজিশন গুলো আপনাদের কিভাবে পড়া উচিত, কিভাবে পড়বেন, আমি একটা গাইডলাইন দিব। এখন আপাতত এটা নিয়ে খুব বেশি দূর টেনশন করার দরকার নাই, সময় মতো আমি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। হ্যাঁ, আপনারা আপাতত টেনশন নিয়েন না। আচ্ছা, ওকে, আমার মনে হয় যে আর কোনো অসুবিধা নাই। ওকে, আমি আরেকটা বিষয় পড়াবো আজকে, যেহেতু সময় আছে আমরা সময়টা কাজে লাগাই। আরেকটা জিনিস পড়াই, সেটা হচ্ছে এটা 36 নাম্বার, এটাকে আমি স্টার দিয়ে মার্ক দিয়ে দিলাম, স্টার মার্ক দিলাম, খুব ইম্পর্টেন্ট। এটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন। খেয়াল করেন, প্রথমে না একটা নাউন থাকবে, এই নাউনের পরে একটা হু থাকবে, একটা হুইচ থাকবে, অথবা একটা দ্যাট থাকবে, হ্যাঁ, অথবা একটা বাট থাকবে। এই বাটের পরে না আমাদের একটা ভার্ব বসাইতে হবে, এই বাটের পরে একটা ভার্ব বসাইতে হবে। এখানে খেয়াল করেন, প্রথমে একটা নাউন থাকবে, মাঝখানে হু, হুইচ, দ্যাট, বাট থাকবে, কিন্তু আমরা যে এখানে ভার্বটা লিখবো, এই ভার্বটা বসবে সবসময় এই নাউন অনুযায়ী, নাউনটাকে দেখে আমাদেরকে ওখানে ভার্বটা বসাইতে হবে। এই মাঝখানে হু, হুইচ, দ্যাট, বাট থাকবে, এগুলোকে আমরা খেয়াল করব না। আমরা সবার শেষে গিয়ে দেখব যে ভার্বটা বসে আছে, এবং সেই ভার্বটাকে আমরা এই সামনে নাউন, এই নাউনের সাথে আমরা কি করব, মিলিয়ে আমরা ভার্বটা লিখবো। কেমন, আমি একটা বাক্য দেখাই, যেমন আমি লিখতে পারি যে দেয়ার ইজ নো মাদার, কোনো মা নাই, হু ডাজন্ট লাভ হার চাইল্ড, যে তার শিশুকে ভালোবাসে না। এমন কোনো মা নাই যে তার শিশুকে ভালোবাসে না। আমি লিখতে পারতাম দেয়ার ইজ নো ফাদার, আচ্ছা ফাদার হচ্ছে মাদার দিয়ে লেখাটা অ্যাপ্রোপ্রিয়েট, বাট লাভস হার চাইল্ড। আই বট আ বুক, আমি একটা বই কিনেছি, দ্যাট ওয়াজ এক্সপেন্সিভ, বইটা অনেক দামি, এক্সপেন্সিভ একটা বই কিনেছি। হ্যাঁ, এখন যদি আপনি একটু খেয়াল করেন, এই যে আমি বাক্যগুলো লিখছি, প্রত্যেকটা বাক্যের এখানে একটু খেয়াল যদি করেন, দেখেন এই যে এখানে একটা হু আছে, হু এর আগে একটা ব্যক্তিবাচক বিষয় আছে, এই হুটা মূলত বসে, যদি এইটা ব্যক্তিবাচক হয় তবেই এখানে হুটা বসে। আর এখানে ডাজেন্ট বসছে কেন, এই মাদারের জন্য। দেখেন মাদার কি থার্ড পারসন সিঙ্গুলার না, এই জন্য ডাজ বসছে। হ্যাঁ, দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। এখানে আছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এখানে দেখেন বাট আছে, বাটের আগে মাদার আছে, মাদার অনুযায়ী লাভ বসছে। এখানে দ্যাট আছে, দ্যাটের আগে কি আছে, বুক আছে, বুক অনুযায়ী এখানে ওয়াজ বসছে। যদি এখানে বুকস থাকতো তাহলে এখানে ওয়ার হইতো। ঠিক আছে, তো সবসময় মনে রাখবেন যেই মানে শব্দগুলো বলে দিলাম, 4টা শব্দ, হু, হুইচ, দ্যাট, বাট,
এগুলো আগে নাউন বা প্রোনাউন থাকবে, সেই নাউন প্রোনাউন দেখে আমরা কি করব, পরে মানে ভার্বটা লিখবো। এইটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন কেন? কারণ এই প্রোনাউন গুলো আগে নাউন এবং পরের ভার্বের সাথে একটা রিলেশন তৈরি করে, এই জন্য এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, এই চারটা পড়লেই হবে আপু। হ্যাঁ, আচ্ছা, এই আপু ভালো কথা বলেছে। ক্লাস কয়টা হবে দেখেন, একটা তো আনুমানিক একটা ক্লাসের সংখ্যা বলেছি, তাই না? একটা আনুমানিক ক্লাসের সংখ্যা বলেছি যে আমাদের প্রায় 85টার মতো ক্লাস লেগে যাবে। 4-5টা কমও হইতে পারে, আবার মানে 4-5টা 10টা বেশি হইতে পারে। এটা মানে আমরা যেই টপিক পড়বো, যেমন ধরেন একটা ক্লাসের মধ্যে আমি 10 মিনিট গল্পই বলে ফেললাম, সেদিন তো আমাদের ওই ওই সময়টা তো আমাদের পরে মেক আপ করতে হবে, ক্লাসের সংখ্যা বাড়বে। আবার ধরেন যে কোনো টপিক দ্রুত পড়িয়ে ফেললাম, হইতে পারে। মানে আপনাদের যতটা দরকার, আপনাদের তো আমি আবার অনেক বেশি কষ্ট দিতে পারবো না। ধরেন এখন যদি আমি সেই অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করাই, তাহলে তো আপনাদের মধ্যে অনেকে নিতে পারবে না, ফার্স্ট টাইম এত পড়া নিতে পারবে না। আবার কমও পড়ানো যাবে না। আপনাদের যতটুকু দরকার আমি তার চেয়ে একটু বেশি দিব, যেন সামনের প্রিপারেশনটা ভালো হয়, সামনের যেন জার্নিটা কষ্ট কমে যায়। ক্লাস ধরে রাখেন যে 80টার মতো 85টার মতো হবে, বেশি হইতে পারে। ঠিক আছে, এটা মানে পড়তে পড়তে আমরা প্র্যাকটিস করতে করতে আমরা আমরা দেখবো আর কি, যে আমরা কতটুকু মানে শিখতে পারলাম বা কতটুকু আমরা তাড়াতাড়ি যেতে পারলাম। হ্যাঁ, আমি ক্লাস সংখ্যা নিয়ে ভাবি না, আমি ভাবি আপনারা শিখেন। ঠিক আছে, শেখার পরে যেন মনে হয় যে ভাইয়া এমন এক জায়গায় আসছি, এমন এক পরিস্থিতিতে আসছি, যদি একটু চেষ্টা করি জীবনে কিছু একটা হবে। হ্যাঁ, আমি আপনাদের কাছে এইটা শুনতে চাই, এইটা শুনতে চাই, সেইটা শোনার অপেক্ষায় আছি। ঠিক আছে, ওকে, 36 গেল। আমরা রিলেটিভ প্রোনাউনের বিষয়টা বুঝলাম। রিলেটিভ প্রোনাউনের একটা কথা শুধু বলে দেই, সেটা হচ্ছে দেখেন এখানকার এই নাউনটা যদি ব্যক্তি হয় তখন আপনি হু দিবেন। যদি আপনি দেখেন এই নাউনটা ব্যক্তি, হু দিবেন। যদি এই নাউনটা বস্তু হয় তখন আমাদের দিতে হবে হুইচ। যদি এই নাউনটা ব্যক্তি হয় তবু আপনি দেয়ার দিতে পারবেন, যদি বস্তু হয় তবু আপনি দেয়ার দিতে পারবেন। অর্থাৎ দেয়ার দুইটার ক্ষেত্রে বসানো যায়। আর বাট, বাট নরমালি হচ্ছে ব্যক্তি থাকলে বসে, নরমালি ব্যক্তি থাকলে বসে। ঠিক আছে, এটা যদি ব্যক্তি হয় আপনি হু দিতে পারবেন, এটা যদি বস্তু হয় হুইচ দিবেন। যদি ব্যক্তি হয় বা বস্তু হয় আপনি দ্যাট দিতে পারবেন। বাট সাধারণত ব্যক্তির ক্ষেত্রে বসে, ব্যক্তি থাকলে বাট হয়, এটা একটু জেনে রাখতে হবে কিন্তু। এই যে এখানে যেরকম আমরা লিখেছি দেয়ার ইজ নো মাদার হু, কারণ মা একটা ব্যক্তি, হু লিখেছে, কেউ যদি এখানে ভুল করে হুইচ লেখে তাহলে কাটা যাবে, তারটা হবে না। হ্যাঁ, খেয়াল করে পড়বো। 37, হ্যাঁ 37 আমরা যেটা দেখবো ক্যান নট হেল্প, এবং আরেকটা হচ্ছে কুড নট হেল্প। ক্যান নট হেল্প এবং কুড নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। ক্যান নট হেল্প, কুড নট হেল্পের পরে ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। যেমন আমি লিখতে পারি যে আই কুড নট হেল্প লাফিং। এটার অর্থ হচ্ছে ভাই আমি না হেসে পারি নাই, আমি না হেসে পারি নাই। ঠিক আছে, আমার এত হাসি পেয়েছিল যে আমি হাসতে না চাইলেও আমাকে হাসতে হয়েছে। ঠিক আছে, আমি লিখতে পারি যে আই ক্যান নট হেল্প প্লেইং উইথ মাই ফ্রেন্ডস, যে আমি আমার বন্ধুদের সাথে না খেলে পারি না, আমার বন্ধুদের সাথে আমাকে খেলতেই হয়। ঠিক আছে, এই বিষয়গুলো বোঝানোর জন্য আমরা এই ক্যান নট হেল্প, কুড নট হেল্পের পরে আমরা ভার্বের সাথে কি করে আইএনজি যুক্ত করি, যে কোন একটা কাজ আমি না করে পারি না এরকম বোঝাতে আমরা আইএনজি যুক্ত করি। আশা করি বুঝেছেন আপনারা। ওকে, আমি তেমন কোনো প্রশ্ন আপনাদের দেখছি না, সব ঠিকঠাক আছে তাহলে। ওকে, আপনাদের যদি আর কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করি। আমরা তাহলে রাইট ফর্ম অফ ভার্বের টপিকটা শেষ করলাম। আপনাদের কালকে যে ওয়ার্কশিটটা দিব আপনারা সেই ওয়ার্কশিটটা ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আমরা আগামী ক্লাস, কালকে তো শুক্রবার,
কালকে রাতে ক্লাসটা নিলে ভালো হয়, কিন্তু আপনারা কি ওয়ার্কশিটটা শেষ করতে পারবেন? ওয়ার্কশিটটা শেষ করতে হবে, পরে ক্লাসটা নিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি শীটটা সকালে দিয়ে দিব, আপনারা শীটটা করে ফেলবেন, আমরা রাতে চেষ্টা করব কালকে ক্লাসটা যেন হয়ে যায় আর কি। ওকে, হাসলে ভালো আপু। আচ্ছা, হুইচ, হোয়াট, হোম, হোয়াট, হোয়াই, হোয়েন, হাউ, দ্যাট, হোয়েন, এগুলো কি আপু? সব রিলেটিভ প্রোনাউন। এগুলোর অনেক বিষয় আছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, এগুলো নিয়ে পরে কথা বলবো। আপাতত এগুলোকে শুধু ডাব্লিউএস ওয়ার্ড কোশ্চেন করার জন্য লাগে, এই সেন্সে রাখেন। আর রিলেটিভ প্রোনাউন যেগুলোকে দেখিয়ে দিয়েছে, আর বাকিগুলোর ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু ব্যাপার আছে। বাট আমাদের যেহেতু হচ্ছে আপনার হচ্ছে ওই এখন যেহেতু আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে না, সেন্টেন্স কারেকশনের ব্যাপার নাই, এখন আপনারা দেখা যায় যে এগুলো অনেক ডিপলি না জানলেও পারবেন। বেসিক যেগুলো, যে জিনিসগুলো পড়াচ্ছে এগুলো আপনারা পারলে মোটামুটি এক্সামে তো ভালো করবেনই, আপনারা পরবর্তী ধাপে যাওয়ার জন্য রেডি থাকবেন, হ্যাঁ ভালো হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি আগে শীটটা দেই, আপনারা কতটা করতে পারেন বুঝে তারপর আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত নিব কালকে ক্লাস নিব নাকি পরে নিব। ওকে, আমি জানাবো ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা শেষ করি, আপনারা পড়েন। আর এর মধ্যেও যদি আপনাদের কোনো জায়গায় যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো একটা জায়গায় আপনি একটা কিছু দেখেছেন রাইট ফর্ম অফ ভার্বের, হয়তো বা আমি এটা ক্লাসে আলোচনা করি নাই বা মিস হয়েছে, যদি এরকম কোনো কখনো কিছু চোখে পড়ে আমাকে জানাবেন। আমার বিশ্বাস কিছু এরকম পড়বে না আপনাদের চোখে, কারণ আপনাদের যতটুকু দরকার তার চেয়ে অনেক বেশি কিছু দেওয়ার চেষ্টা করেছি, বেশি পড়িয়েছি। ওরকম কিছু পড়বে না, পড়লে আমাকে বলবেন। তবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু একটা আলাদা টপিক আছে, ওটা পড়ানোর সময় কিন্তু কথা বলবো, ওইটা কিন্তু আমি এখনো পড়াই নাই, ওটার মধ্যে কিন্তু রাইট ফর্ম ভার্বের কিছু কিছু বিষয় আছে, এগুলো আমরা পরে দেখে নেব ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকেন সবাই, হ্যাঁ, আজকের মতো শুভরাত্রি সবাইকে, আসসালামু আলাইকুম।